বিষ্ণুপুর পশ্চিমবঙ্গের এক ঐতিহাসিক শহর। বিষ্ণুপুর টেরাকোটা মন্দির ও সংস্কৃতির জন্য সমৃদ্ধ এবং বিখ্যাত। তাছাড়া বিষ্ণুপুরের একদম কাছেই রয়েছে জয়পুর ফরেস্ট, আর এই জয়পুর ফরেস্টের মধ্যেই রয়েছে ব্রিটিশ আমলের একটি এয়ারোড্রাম। এই জয়পুর ফরেস্ট ও বিষ্ণুপুর ট্যুর নিয়েই সাজানো হয়েছে আমাদের আজকের এই ভিডিওটি। ট্যুর লাভারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আমরা চলেছি বিষ্ণুপুরে, লাল মাটির দেশ বিষ্ণুপুর এবং মন্দির নগরী। 2025-এর 3 জানুয়ারি আমরা দাঁড়িয়ে আছি এখানে জয়পুর ফরেস্টে। আর জয়পুর জঙ্গলে আসার জন্য আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়েছিলাম আমাদের এই গাড়িটা করে 6টা থেকে 4:30 সময় বেরিয়েছিলাম ঠিক। তো আমরা এখানে এসেছি প্রায় 10টা নাগাদ এসে গেছি। জয়পুর ফরেস্টের শুরুতেই রয়েছে বনলতা রিসোর্ট, আর এই জয়পুর ফরেস্টের মধ্যেই রয়েছে ব্রিটিশ আমলের একটি এয়ারোড্রাম। যদিও সেটি এখন পরিত্যক্ত, তবুও আমাদের দেখার খুব ইচ্ছে হলো, তাই গাড়ির অভিমুখ বদল করে বাঁদিকের রাস্তা ধরে চললাম এয়ারোড্রাম দেখতে। যেতে যেতে বলে রাখি, আপনারা যদি বিষ্ণুপুর ট্রেনে আসতে চান তবে সাঁতরাগাছি থেকে সকাল 6:28 রূপসী বাংলা ধরে 9:30 পৌঁছে যেতে পারেন বিষ্ণুপুর। তাছাড়া শালিমার থেকে সকাল 7:45 আরণ্যক এক্সপ্রেস ধরেও সকাল 11টায় পৌঁছে যাবেন বিষ্ণুপুর। জঙ্গলের মধ্য দিয়ে আধ ঘন্টা মতো গাড়ি চালিয়ে আসার পর পেয়ে গেলাম সেই ব্রিটিশ আমলের এয়ারোড্রামটি। এই রানওয়েটি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় থাকার জন্য রানওয়ের মাঝে প্রচুর আগাছায় ভরে গেছে। এখানে এসে দেখলাম প্রচুর বাইকার এয়ারোড্রাম ঘুরে দেখতে এসেছে। এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ব্রিটিশ আমলের একটা এয়ারোড্রাম। আমরা বনবিতান যে রিসোর্ট সেখান থেকে, যেখান থেকে আমাদের জয়পুর জঙ্গলটা শুরু হচ্ছে, ওইখান থেকে খানিকটা এগিয়ে এসে বাঁ দিকে একটা ছোট রাস্তা আছে, পিচের রাস্তা, সেখান দিয়ে কয়েক কিলোমিটার আসার পরই এই জায়গাটায় আসা যাবে। এটা হচ্ছে ব্রিটিশ আমলের এয়ারোড্রাম। এবং ব্রিটিশ আমলে এখানে কিন্তু বিমান ওঠানামা করতো, যুদ্ধ বিমান ওঠানামা করতো। এবং এই জায়গাটায় এখন স্থানীয়রা চাতাল বলে। তো এই জায়গাটা এসে কিন্তু খুব ভালো একটা ফিলিংস একটা হলো। চারিদিক জঙ্গল রয়েছে আর বিশাল চওড়া এবং লম্বা, যা মনে হচ্ছে 1.5 থেকে 2 কিলোমিটার লম্বা হবে। এবং এখান দিয়ে বিমান ওঠানামা করতো। তো এটাও কিন্তু বিষ্ণুপুর আসার সময় যারা আপনার জয়পুরের জঙ্গল হয়ে আসবেন তারা কিন্তু এই জায়গাটাও আসতে পারেন। এটাও কিন্তু দেখার একটা জায়গা। এবং এখানে আজকে কিন্তু পিকনিকও হচ্ছে, একটু দূরে একটু পিকনিকও একটা হচ্ছে, এখানে পিকনিকের ভালো একটা স্পট। যাই হোক, এখানটা এসে খুব ভালো লাগলো এবং এই ইনফরমেশনটা আমরা পেয়ে এই জায়গাটায় যে এলাম এবং সেটা আপনাদের সামনে রাখতে পারলাম, সেটা আমাদের কাছে আরো বেশি ভালো লাগলো। এবার এয়ারোড্রাম দেখে সোজা চললাম বিষ্ণুপুরের দিকে। যেতে যেতে বলি, বিষ্ণুপুরে কোথায় থাকবেন? বিষ্ণুপুরে থাকার জন্য প্রচুর হোটেল রয়েছে, কিন্তু কম বাজেটে থাকার জন্য সবথেকে ভালো জায়গা বিষ্ণুপুর ইয়ুথ হোস্টেল। আমরা এই বিষ্ণুপুর ইয়ুথ হোস্টেলেই ছিলাম। এই ইয়ুথ হোস্টেলে থাকার জন্য আপনাকে অনলাইন বুকিং করতে হবে, আর বুকিংয়ের রিসিপ্ট প্রিন্ট একটা নিয়ে আসতে হবে। সেটা দেখাতে হবে কাউন্টারে, আর দেখাতে হবে যে কোনো একটি অরিজিনাল আইডি। বুকিং লিংক ডেসক্রিপশনে দিয়ে রাখছি। আমরা ছিলাম নন এসি ডাবল বেডেড রুমে। এই প্যাসেজের দুপাশেই বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে। প্রথমে আমাদের রুমটা একবার দেখে নিন। এই রুমটা ছোটখাটোর মধ্যে হলেও বেশ ভালো ও পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমটাও ছোট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, আর সাথে গিজারও রয়েছে। তাছাড়া
আরও বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে। এই রুমের টেরিফ স্ক্রিনে দিয়ে রাখছি। এই প্রসঙ্গে বলে রাখি, এই ইউথ হোস্টেলে কিন্তু কোনো খাওয়ার ব্যবস্থা নেই, আপনাকে বাইরের হোটেল থেকেই খেতে হবে। আমরা দুপুর 12:30 নাগাদ ইউথ হোস্টেলে পৌঁছে স্নান করে ফ্রেশ হয়ে কাছেই পায়ে হাঁটা দূরত্বে এখানকার বেশ একটা নামকরা হোটেল মোনালিসাতে লাঞ্চ করে নিলাম। লাঞ্চ শেষ করতেই প্রায় 2:30 বেজে গেল। বিষ্ণুপুর সাইট সিইং করতে মোটামুটি 3.5 থেকে 4 ঘন্টা লেগে যায়। তাই আমরা বিষ্ণুপুর থেকে 28 কিলোমিটার দূরে রয়েছে গনগনি, যেটা বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন নামে বিখ্যাত। আমরা গনগনির উদ্দেশ্যে রওনা দিলাম। গনগনি নিয়ে আরও একটি ভিডিও করেছি, সেটা পরের এপিসোডে আপনাদের দেখাবো। পরের দিন সকালে স্নান করে ইয়ুথ হোস্টেল থেকে চেক আউট করে তারপর ব্রেকফাস্ট করে একদম বেরিয়ে পড়লাম বিষ্ণুপুর সাইট সিইং এর উদ্দেশ্যে। চলে এলাম সকালবেলায় রাসমঞ্চ। বিষ্ণুপুরের যে আইকন লোকেশান, সকলেই কিন্তু এই রাসমঞ্চ দিয়ে শুরু করে। কাজেই আমরা আমাদের আজকে সকালের ট্রিপটা শুরু করলাম রাসমঞ্চ দিয়ে। এখানে প্রবেশ করার জন্য টিকিট কাটতে হবে। দুটো অপশান আছে, অফলাইন এবং অনলাইন। অনলাইনে 20 টাকা, অফলাইনে 25 টাকা। তো এখানে যে টিকিটটা কাটা হবে সেটা দিয়ে আপনি রাসমঞ্চ দেখতে পাবেন, আর এই টিকিটেই শ্যামরাই মন্দির আর জোড়বাংলা মন্দির এই দুটোই কিন্তু দেখা যাবে। অন্য যতগুলো মন্দির বা অন্যান্য স্পট আছে সেখানে কিন্তু কোনো টিকিট নেই, সুতরাং এই একটা টিকিটই আপনার সমস্তটাই হয়ে যাচ্ছে। এবার চলুন এই রাসমঞ্চটি দেখতে দেখতে এর ইতিহাসটাও একবার জেনে নেওয়া যাক। এই রাসমঞ্চটি আনুমানিক 1600 খ্রিস্টাব্দে মল্ল রাজা বীর হাম্বির তৈরি করেন। মন্দিরটি ল্যাটারাইট পাথরের ভিত্তির উপর বর্গাকারে তৈরি। মন্দিরটির উপরিভাগ অনেকটা পিরামিডের মতো দেখতে। মন্দিরটি পোড়ামাটির ইট দিয়ে তৈরি, আর দেয়ালে খুব সুন্দর করে বিভিন্ন পৌরাণিক কাহিনীর অবলম্বনে টেরাকোটার কাজ দিয়েই ডিজাইন করা রয়েছে। মন্দিরের ঠিক মাঝে ছোট্ট একটা গর্ভগৃহ আছে। রাসমঞ্চ থেকে চলে এলাম শ্যামরাই মন্দিরে। এটাই হলো শ্যামরাই মন্দির। এবার এই শ্যামরাই মন্দির সম্বন্ধে কিছু জেনে নেওয়া যাক। শ্যামরাই মন্দির পঞ্চরত্ন মন্দির নামেও পরিচিত। শ্যামরাই মন্দির 1643 সালে রঘুনাথ সিং তৈরি করেন। এই মন্দিরে টেরাকোটার প্রচুর কাজ দেখা যায়। রামায়ণ, মহাভারত ও পুরাণের বিভিন্ন কাহিনী টেরাকোটা কাজের মাধ্যমে বর্ণনা করা হয়েছে। মন্দিরের সামনে বিষ্ণুপুরের বিখ্যাত সব মাটির মূর্তি বিক্রির ছোট ছোট দোকান রয়েছে। ইচ্ছে করলে স্মৃতি হিসাবে কিছু কিনে আনতেই পারেন। শ্যামরাই মন্দির থেকে চলে এলাম জোড়বাংলা মন্দির। শ্যামরাই মন্দির থেকে পায়ে হাঁটা দূরত্ব, একটুখানি পথ পেরিয়ে আমরা চলে এলাম। এটা হলো জোড়বাংলা মন্দির। এটাও টেরাকোটার কাজ, বিভিন্ন রকম সূক্ষ্ম কাজ করা রয়েছে, এবং যে চিত্রগুলো টেরাকোটার মাধ্যমে চিত্রায়িত করা হয়েছে সেগুলো কিন্তু বিভিন্ন সময়ে পৌরাণিক কাহিনীকে অবলম্বন করে। বিষ্ণুপুরে পোড়ামাটির কাজের কিন্তু এই যে স্থাপত্যকলা রয়েছে এগুলো খুবই দেখবার মতন এবং খুবই উৎকর্ষ। মন্দিরটি 1655 খ্রিস্টাব্দে রাজা রঘুনাথ সিং তৈরি করেন। জোড়বাংলা মন্দিরের একদম কাছেই রয়েছে রাধে শ্যাম মন্দির। জোড়বাংলা মন্দির থেকে একদম ঢিলছোড়া দূরত্বে এটা হলো গিয়ে রাধে শ্যাম মন্দির। এই রাধে শ্যাম মন্দিরের যে স্ট্রাকচার সেটা কিন্তু ল্যাটেরাইট পাথর আর কলি চুন দিয়ে তৈরি করা হয়েছে, এবং তার মধ্যে রয়েছে টেরাকোটার বিভিন্ন রকম কাজ, লতাপাতা, ফুল ইত্যাদি।
এটা কিন্তু তৈরি হয়েছে 1758 খ্রিস্টাব্দে। মল্লরাজ চৈতন্য সিংহর আমলে এটি তৈরি হয় এবং তারই পরিচালনায় এই মন্দিরটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজও পর্যন্ত কিন্তু একদম এখানে সুন্দর দাঁড়িয়ে রয়েছে। এর ভেতরে কিন্তু একটি বিগ্রহ আছে, তার পাশেই রয়েছে একটি তুলসী মঞ্চ, আর তুলসী মঞ্চ আর এই মন্দিরটির ঠিক অপোজিটেই রয়েছে এই ভোগ কক্ষ, যেখানে দেবতার ভোগ রান্না করা হতো। আর এইটি হলো তুলসী মঞ্চ। আর একটু দূরে ডান দিকে এটা রয়েছে নাটমঞ্চ, যেটা ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে, ওপরে কোনো আচ্ছাদন নেই, কিন্তু এটাই কিন্তু নাটমঞ্চ। রাধেশ্যাম মন্দিরের উল্টো দিকেই রয়েছে মৃন্ময়ী মাতার মন্দির। আপনি ইচ্ছে করলে মন্দিরে পুজোও দিতে পারেন। এবারে চলে এলাম মহারাজা বীর হাম্বির উদ্যানে। এই উদ্যানের মধ্য দিয়ে এগিয়ে গেলেই দেখতে পাওয়া যাবে লালজি মন্দির। যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো 1658 খ্রিস্টাব্দের মল্লরাজ বীরসিংহ দ্বারা প্রতিষ্ঠিত। এটা হলো লালজি মন্দির, এবং এই লালজি মন্দিরের যে অধিষ্ঠাতা, যে জায়গাটা, সেটা হচ্ছে এখানে যে বীর হাম্বির উদ্যান রয়েছে, বীর হাম্বির উদ্যানের একদম পাশেই। অবশেষে চলে এলাম দলমাদল কামান। বিষ্ণুপুরের এটা কিন্তু একটা ল্যান্ডমার্ক, যেমন রাসমঞ্চ একটা ল্যান্ডমার্ক, দলমাদল কামানও একটা ল্যান্ডমার্ক। সম্ভবত মল্ল রাজাদের আমলে এটা তৈরি করা হয়েছিল, এবং এটা তৈরি করতে গিয়ে 63টা গোল রিংকে একত্রিত করে তারপর এই কামানটি প্রস্তুত করা হয়, এবং এই কামানটির দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 4.5 মিটার, এবং যেটা ব্যাস সেটা 30 সেন্টিমিটার। এই দলমাদল কামান দেখার পর আমাদের ট্যুর শেষ করি। সবশেষে বলবো, যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অনুরোধ রইল এবারে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।